মাঝরাতে ঘুমের ভেতর জুলিয়েট শুনতে পেল খুব কাছ থেকে অ্যান্টনি তার নাম ধরে ডাকছে। জুলিয়েট, প্রিয়তমা জুলিয়েট, ওঠো, ওঠো, আমি তোমার অপেক্ষায় আছি, বহুকাল ধরে অপেক্ষায় আছি। জুলিয়েটের ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়েই জুলিয়েট তার ঘরের চারদিকে তাকালো। জুলিয়েট থাকে দোতলার শেষ মাথার ছোট্ট রুমে, একা। পাশের বড়সড় ঘরটিতে থাকে তার মা বাবা, দুজনেই মধ্যবয়সী। জুলিয়েটের আর কোনো ভাই বোন নেই। জুলিয়েটদের বাড়িটা ৮ কাঠার ওপর। গেট দিয়ে ঢোকার মুখেই তরুণ ছিমছিমে মোটামুটি ঝাপড়ানো একটা বকুল গাছ, তারপর বিশাল সাদা উঠোন। উঠোনে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে আছে ২-৪টে পাতাবাহার, বেলি কিংবা গোলাপ চারা, বড় রোগা চারাগুলো। কায়ক্লেশে বেঁচে বর্তে আছে, কোনো যত্ন নেই তো। যত্নটা নেবে কে? গাছপালার ব্যাপারে জুলিয়েট খুব উদাস, সে কখনো তাকিয়েও দেখে না। আর মা বাবা কিংবা চিরকালীন বাঁধা কাজের লোক ডি কস্টা তো যে যার নিজের কাজ নিয়েই ব্যস্ত চৌপরদিন। তাদের যেন শ্বাস ফেলার সময় নেই। উঠোনের পরই জুলিয়েটদের প্রাচীন দোতলাটা। কতকাল চুনকাম হয়নি বাড়িটায়, জায়গায় জায়গায় প্লাস্টার খসে গেছে। লোম ওঠা ঘেউ কুকুরের মতো ইটপাটকেল বেরিয়ে আছে। বৃষ্টি বাদলায় শ্যাওলা পড়ে গেছে পুরো বিল্ডিংটায়। কার্নিশে অবলীলায় গজিয়েছে বট অশ্বত্থের চারা। বিল্ডিংটার দিকে বহুকাল জুলিয়েটের জন্মের পর থেকে কেউ মনোযোগ দেয় না। জন্মেই এই পুরনো বিল্ডিংটা, বিল্ডিং না বলে দরদালান বলাই ভালো, দেখেছে জুলিয়েট। প্লাস্টার চুনকাম ইত্যাদি করালে বাড়িটার চেহারা কিরকম হতে পারে সে সম্পর্কে জুলিয়েটের কোনো ধারণাই নেই, আগ্রহও নেই। জুলিয়েট মেয়েটা খুব উদাস প্রকৃতির। শুধুমাত্র একটা ব্যাপারেই সে খুব সচেতন, খুব আগ্রহী। সেই সচেতনতার নাম অ্যান্টনি, সেই আগ্রহের নাম অ্যান্টনি। জুলিয়েটদের বিল্ডিংয়ে একতলা দোতলা মিলে 7টা ঘর। ওপরতলায় ডাইনিং স্পেস নিয়ে 4টি রুম। সিঁড়ি দিয়ে ওঠার মুখের রুমটি ড্রয়িং, তারপর পাশাপাশি দুটোর একটা মা বাবার, শেষেরটা জুলিয়েটের। রেলিং দেওয়া বেশ চওড়া একটা বারান্দাও আছে দোতলায়। বারান্দার শেষ মাথায় রান্নাঘর। পুরনোকালের বাড়ি বলে রান্নাঘরটা বেশ বড়, প্রায় জুলিয়েটের ঘরের সমান। সেখানে 3 জন মানুষ বসে খেতে পারে এমন একটা টেবিল পাতা, সঙ্গে 3টে চেয়ার। ডাইনিং স্পেসটা ব্যবহার করা হয় না কেন যে। আর তারপর আছে বাথরুম। নিচের তলা 3টে রুমের একেবারে ভিতরের দিকেরটায় থাকে ডি কস্টা, মাঝেরটা বাবার স্টাডি রুম। অত বড় ঘরে বই এবং বাবার চেয়ার টেবিল ছাড়া আর কিছু নেই। 3 দিকের দেওয়ালের সঙ্গে লাগানো বিশাল বিশাল বুক সেলফ, এক একটার মাথা গিয়ে ঠেকেছে ছাদের সঙ্গে। অত উঁচু থেকে বই পাড়ার জন্য হালকা কাঠের একটা মই আছে বাবার। উপরের দিককার কোনো বইয়ের দরকার হলে ডি কস্টাকে মইয়ে চড়িয়ে দেন বাবা, নিজে নিচে দাঁড়িয়ে বইটা দেখিয়ে দেন। বাবা কখনো মইয়ে চড়েন না, মইটা এত হালকা বাবার ভার সইতে পারবে না। জুলিয়েটের বাবা ডেভিড সাহেব, ভদ্রলোক, বেশ মোটাসোটা। নিচের তলার অন্য যে রুমটার কথা এখনো বলা হয়নি সেটা বাবার মক্কেলদের জন্য। রুমটায় পুরনো একটা কার্পেট পাতা, আর চারদিকে ভারী ভারী সব সোফা। একটা টেবিল আছে এক কোণে, সেখানে খুব সকালবেলা এসে বসে বাবার অ্যাসিস্ট্যান্ট জন, 25-26 বছরের যুবক, সদ্য পাশ করে বেরিয়েছে। এই লাইনে পাশ করে বেরোবার পর বেশ কিছুকাল কারোর অ্যাসিস্ট না করলে জমানো মুশকিল। জন বেশ ভালো লোককেই ধরেছে। জুলিয়েটের বাবা ডেভিড সাহেব এই শহরের সবচেয়ে নামকরা উকিল। জুলিয়েটের মা শহরের একমাত্র মেয়েদের স্কুলের টিচার।
জুলিয়েট সেই স্কুলেই পড়ে। মা ইংরেজি টিচার, খুবই জাঁতরেল মহিলা। টিচার হিসাবে খুব নামকরা, চমৎকার পড়ান তিনি। আর এ ধরনের জাঁতরেল টিচারদের যা হয়, ছাত্রীরা ভীষণ ভয় পায় তাকে। কখনো কারোর সঙ্গে কোনো ব্যাপারে একটাও বাড়তি কথা তিনি বলেন না, গম্ভীর। শরীরের দিক দিয়ে মা আবার বাবার সম্পূর্ণ বিপরীত। লম্বা স্লিম ফিগার, টুকটুকে ফর্সা গায়ের রং, চেহারার এখনো যা জৌলুস যে কেউ এক কথায় তাকে সুন্দরী বলবে। তার মানে যুবতী বয়সে তিনি কি ছিলেন? হ্যাঁ, যুবতী বয়সে তিনি যা ছিলেন, জুলিয়েট এখন তাই। এই শহরে জুলিয়েটের মতো সুন্দরী মেয়ে আর একটাও নেই। সকালবেলা 9:30টার দিকে মার সঙ্গে স্কুলে যায় জুলিয়েট। বাবা জনকে নিয়ে যান কোর্টে। তারপর থেকে বিকেল অবধি বাড়িতে শুধু ডি কস্টা। একাকী নিচের তলায় বারান্দায় এসে ঝিমোয় লোকটা। আগের দিনে খৈনি খেয়ে বাড়ির চাকর দারোয়ানরা যেমন ঝিমোতো, ডি কস্টা খৈনি না খেয়েই তেমন ঝিমোয়। মার সঙ্গে জুলিয়েট স্কুল থেকে ফেরে বিকেলবেলা। তারপর ডি কস্টা যখন টেবিলে বৈকালিক নাস্তা সাজিয়ে ফেলে, ততক্ষণে বাবা এসে যান। তখন আধ ঘন্টা খানেক তাদের কাটে টেবিলে। সারাদিনে যতটুকু কথাবার্তা হয় 3 জন মানুষের, সে কেবল ওই সময়ই। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে বাবা চলে যান নিচে তার স্টাডি রুমে। মা নিজের ঘরে গিয়ে বসেন পরদিন স্কুলে কি পড়াবেন তাই নিয়ে, অথবা পরীক্ষার খাতা নিয়ে। আর জুলিয়েট গিয়ে ঢোকে নিজের রুমে, পড়াশোনা। রাত 10টায় জুলিয়েটরা সবাই খাওয়া দাওয়া সেরে বিছানায় যায়। শোবার আগে জুলিয়েটের কিছু ছোটখাটো কাজ থাকে। প্রথমে পাতলা একটা নাইটি পরে সে, তারপর মুখে মাখে সুগন্ধি একটা নাইট ক্রিম, শরীরের ভিতর ছড়িয়ে দেয় দামি পারফিউম। ঘরের আলোটা নিভিয়ে বিছানায় যেতে যেতে জুলিয়েট অ্যান্টনির উদ্দেশ্যে বলে, গুড নাইট মাই লাভ। জুলিয়েটের ঘরে একটিমাত্র জানলা। জানলাটা জুলিয়েটের বিছানা থেকে বেশ খানিকটা দূরে। দিনরাত জানলাটা সে খুলে রাখে, কারণ বিছানায় শুয়ে জানলা দিয়ে বিশাল স্তব্ধ আকাশের দিকে তাকিয়ে থাকা জুলিয়েটের প্রিয় অভ্যেস। তাকিয়ে তাকিয়ে অ্যান্টনির কথা ভাবা জুলিয়েটের প্রিয় কাজ। জুলিয়েটের প্রেম অ্যান্টনি। জুলিয়েটের বয়স 15 বছর। আগেই বলা হয়েছে সে তার মা বাবার একমাত্র মেয়ে। শহরের গুটিকয় খ্রিস্টান পরিবারের মধ্যে জুলিয়েটরা অন্যতম। তাদের বাবা মার কারণে পরিবারটি বেশ নামকরা। জুলিয়েটের কারণেও তাদের পরিবারকে শহরের সব যুবক ছেলে চেনে। জুলিয়েট এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। এই শহরের নাম চন্দনপুর। একদা শহরটা ছিল সুন্দর বনভূমি। বনে ভয়ঙ্কর কোনো প্রাণী ছিল না, আজে বাজে গাছপালা ছিল না। ছিল কেবল মূল্যবান চন্দন বৃক্ষ। দিনে দিনে বনটি উজাড় হয়ে গেছে। মূল্যবান চন্দন কাঠ সংগ্রহ করতে এসে ব্যবসায়ীরা আস্তানা গেড়েছিল। ক্রমে লোকবসতি বেড়েছে। বন থেকে পাচার হয়ে গেছে সব চন্দন গাছ। কালক্রমে গড়ে উঠেছে এই শহর। নাম হয়েছে চন্দনপুর। ছিমছাম ছোট্ট শহর চন্দনপুর একদা খ্রিস্টান প্রধান শহর ছিল। এখন আর অত খ্রিস্টান নেই। জুলিয়েট আর অ্যান্টনিদের পরিবার ছাড়া আর হয়তো 10-12টি পরিবার আছে। চন্দনপুরের মধ্যিখানে বহুকালের পুরনো ভাঙাচোরা একটা গির্জা। গির্জায় আছেন বৃদ্ধ এক পাদ্রী, ফাদার জোসেফ। সংসারে কেউ নেই তার। একাকী গির্জার ভেতরই একটা রুমে থাকেন তিনি। খুব বেশি প্রয়োজন না পড়লে বাইরে বেরোন না। শহরের লোকজনের সঙ্গে খুব কমই দেখা হয় তার। গির্জার ভেতর একাকী বছরের পর বছর কেমন করে থাকেন তিনি কে জানে, কি করেন কে জানে। নিজের চারদিকে রহস্যময়তার একটা আবরণ তৈরি করে রেখেছেন ফাদার জোসেফ। শহরের কোনো খ্রিস্টান মারা গেলে তিনি এসে বাইবেল পাঠ করে যান। কারোর সঙ্গে কথা বলেন না। সাদা আলখাল্লা পরে নিঃশব্দে আসেন, নিঃশব্দে চলে যান।
কারোর দিকে ফিরেও তাকান না। শহরের শেষ মাথায় একটা খ্রিস্টান কবরস্থান। সেই কবরস্থানটির পরেই শহরের শেষ। সেখান থেকে শুরু হয়েছে খোলা প্রান্তর। প্রান্তরের শেষে বহুদূরে আবছা মতো একটা রেখা দেখা যায়। জায়গাটা কোথায় কতদূর গিয়ে শেষ হয়েছে কেউ বলতে পারে না। শহরের কোনো লোক ভুলেও কখনো ওদিকটায় যায় না। জায়গাটির নাম কিঞ্চিত অদ্ভুতুরে, খরগোশপুর। শোনা যায় এই খোলা প্রান্তর একদা ছিল বিশাল তৃণভূমি। সেই তৃণভূমিতে নাকি খরগোশ ছাড়া অন্য কোনো প্রাণী ছিল না। এই কারণেই কি নাম হয়েছে খরগোশপুর, কে জানে। খরগোশপুরের মাঝমধ্যিখানে নাকি আছে প্রায় 400 বছরের পুরনো একটা রাজপ্রাসাদ। লোকে বলে সেই প্রাসাদে এখনো রাজত্ব করছেন রাজা, শরীরী নয়, অশরীরী। রাজার প্রেতাত্মা ঘুরে বেড়ায় প্রাসাদে। কখনো কখনো নিঝুম রাতে বাদুরের ছদ্মবেশে প্রাসাদ থেকে বেরোন রাজা। নিশিরাতে খরগোশপুরের আকাশে তখন ওড়াউড়ি করতে দেখা যায় বিশাল একটা বাদুর। খাদ্যের অভাবে নাকি বাদুরের ছদ্মবেশ ধারণ করেন রাজা। বাগে পেলে সেই বাদুর নাকি মানুষের রক্ত শুষে নেয়। মারাই করা আখের মতো ছিবড়ে করে ফেলে মানুষ। এই ভয়ে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও কেউ কখনো খরগোশপুরের খোলা প্রান্তরের দিকে যায় না। মানুষ বড় ভীতু জীব। খরগোশপুরের কথা জুলিয়েটও শুনেছে, কখনো তার মা বাবার কাছে, কখনো তার স্কুলের বন্ধুদের কাছে। সবচেয়ে বেশি শুনেছে যার কাছে, তার নাম অ্যান্টনি, জুলিয়েটের প্রেম। ভারী সুন্দর ছেলে অ্যান্টনি, দেখতে সিনেমার নায়কদের মতো, স্বভাবটাও সুন্দর। সময় হলে অ্যান্টনির সঙ্গে জুলিয়েটের বিয়ে হবে। দুই পরিবারের মধ্যে পাকা কথা হয়ে আছে। অ্যান্টনি এখন চন্দনপুরে নেই। এখানকার স্কুলের পড়া শেষ করে সে গেছে দূরের বড় শহরে পড়াশোনা করতে। প্রায় 2 বছর হয়ে এলো। আরও 4 বছর সেই শহরে থাকতে হবে অ্যান্টনিকে। তারপর পড়াশোনা শেষ হলে বিয়ে। তবে প্রতি বছরই 2-3 বার করে চন্দনপুরে আসে অ্যান্টনি, ছুটি ছাটার সময়। সেই সময়টা জুলিয়েটের খুব আনন্দে কাটে। সারাদিন ওরা দুজন একত্রে থাকে, শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এবছরও 2 বার এসেছে অ্যান্টনি। আরেকবার আসার সময়ও হয়ে এলো, বড়দিনের সময়। বড়দিনের এখনো মাস 2 বাকি। 2 মাস পরে অ্যান্টনি ফিরবে। জুলিয়েট দিনমান সেই কথাই ভাবে। স্কুলে ক্লাস করার সময়, বাড়িতে নিজের রুমে পড়তে বসে, মোট কথা যতক্ষণ জেগে থাকে, বিছানায় শুয়ে সামনের খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে। আজও বিছানায় শুয়ে অ্যান্টনির কথা খুব ভেবেছে জুলিয়েট। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মাঝরাতে খুব কাছ থেকে জুলিয়েটের নাম ধরে ডাকল অ্যান্টনি। সেই ডাকে ঘুম ভেঙে যায় জুলিয়েটের। বিছানায় শুয়ে থেকেই ঘরের চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখল জুলিয়েট। জানলা দিয়ে ঘরের ভিতর এসে পড়েছে ধোঁয়াটে একটা আলো। ঘরের ভেতরকার জমাট অন্ধকার সেই আলোয় খানিকটা তরল হয়ে গেছে। কিন্তু ঘরের ভিতর তো কেউ নেই। তাহলে? তখন আবার অ্যান্টনির ডাক এলো জুলিয়েটের কানে। জুলিয়েট, প্রিয়তমা জুলিয়েট, এই তো আমি, এদিকে তাকাও। জুলিয়েট মন্ত্রমুগ্ধের মতো জানলার দিকে তাকালো। তাকিয়ে অবাক হয়ে গেল। দোতলার জানলার বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে অ্যান্টনি। পায়ের তলায় মাটি থাকলে লোক যেমন স্থির হয়ে দাঁড়াতে পারে, তেমন করে দাঁড়িয়ে আছে। অথচ দোতলার জানলা থেকে মাটি প্রায় 20 ফুট নিচে। আর জানলার বাইরে একদম খাড়া দেওয়াল, কোনো কার্নিশ নেই। তাহলে অ্যান্টনি ওখানে দাঁড়িয়ে আছে কেমন করে? এই কথাটা কিন্তু একবারও মনে হলো না জুলিয়েটের। প্রথমে অ্যান্টনির ডাক শুনেছে সে, তারপর ঘুম ভেঙে জানলায় তাকিয়েছে। ওই তো দেখা যাচ্ছে আবছা আলো আঁধারিতে অ্যান্টনি দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যায় না তার, কেবল চোখ দুটো দেখা যায়।
রক্তের মতো টুকটুকে লাল চোখ। গভীর জলের ভিতর থেকে গজার মাছ যেমন টুকটুকে লাল চোখে পলকহীন তাকিয়ে থাকে, অ্যান্টনি তেমন করে তাকিয়েছিল জুলিয়েটের দিকে। চোখ দুটো ধকধক করে জ্বলছিল, যেন তীব্র লাল কোনো পাথর জ্বলছে। সেই চোখের দিকে তাকিয়ে ভিতরে কি একটা ঘটে গেল জুলিয়েটের। নিজের অজান্তে বিছানায় উঠে বসল জুলিয়েট। তখন অ্যান্টনি আবার তাকে ডাকে, এসো প্রিয়তমা, বেরিয়ে এসো, আমি কতকাল তোমার অপেক্ষায় আছি। জুলিয়েট বিছানা থেকে নেমে নিঃশব্দে গিয়ে দরজা খুলল। ঘর থেকে বারান্দায় বেরোল। বারান্দায় বেরিয়ে রেলিংয়ে দাঁড়িয়ে জুলিয়েট দেখে উঠোনের বকুল গাছটার তলায় দাঁড়িয়ে আছে অ্যান্টনি। আকাশে বুঝি সেদিন খয়েটে চাঁদ ছিল, হাঁটি হাঁটি পা পা করে। শীতকাল আসছে বলে রাতের বেলা পাতলা কুয়াশা পড়ে। চাঁদের মরা আলো কুয়াশায় মিশেল খেয়ে কিরকম একটা ধোঁয়াটে ভাব তৈরি করে রেখেছে চরাচরে। কিন্তু বকুলতলাটা ছিল অন্ধকার। অন্ধকারে অ্যান্টনির মুখ দেখতে পায় না জুলিয়েট, কেবল চোখ দুটো দেখতে পায়। তীব্র লাল পাথরের মতো ধকধক করে জ্বলছে। বকুলতলা থেকে অ্যান্টনি আবার ডাকল জুলিয়েটকে, এসো প্রিয়তমা, নিচে নেমে এসো, আমি তোমার অপেক্ষায়। জুলিয়েট সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। নিচে নেমে বকুলতলায় অ্যান্টনিকে আর দেখতে পায় না জুলিয়েট। দেখে তাদের গেটটা হাট করে খোলা। গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে অ্যান্টনি। তার মুখ দেখা যায় না, শুধু সেই চোখ দুটো। রাস্তা থেকে অ্যান্টনি আবার তাকে ডাকল, এসো প্রিয়তমা, এসো। জুলিয়েট বাড়ি থেকে বেরিয়ে এলো। জুলিয়েটের পরনে ছিল ঘুম পোশাক, পাতলা নাইটি। নাইটির তলায় আর কিছু পরা নেই। ফলে রাস্তার উপর চেপে থাকা কুয়াশা এবং চাঁদের ম্লান আলোয় জুলিয়েটের 15 বছর বয়সের অসাধারণ সুন্দর শরীরের যাবতীয় মহার্ঘ বস্তু যে কেউ তাকালেই দেখতে পাবে। জুলিয়েটের সেসব খেয়াল ছিল না। কি এক ঘোরের মধ্যে রাস্তায় এসে সে দাঁড়ালো। জুলিয়েটদের বাড়ির সঙ্গেই রাস্তা। রাস্তার একটা দিক চলে গেছে শহরের ভিতর দিকে, আর একটা দিক গেছে খ্রিস্টান কবরস্থানটার ডান দিকে রেখে সোজা খরগোশপুরের খোলা প্রান্তরের দিকে। সেই রাস্তায় বেরিয়ে জুলিয়েট দেখল খরগোশপুরের দিকে যাওয়ার রাস্তায় জুলিয়েটের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে অ্যান্টনি। রাস্তার ওদিকটায় বিদ্যুৎ আসেনি, ফলে আলো নেই। আকাশে ম্লান চাঁদ আছে। রাস্তায় আছে কুয়াশায় রকম ধোঁয়াটে আলোয় অ্যান্টনির মুখ স্পষ্ট দেখা যায় না। শুধু লাল পাথরের মতো চোখ দুটো ধকধক করে জ্বলছে, দেখা যায়। সেই চোখের দিকে তাকিয়ে পাগলের মতো প্রাণপণে ছুটতে শুরু করলো জুলিয়েট। অ্যান্টনি, প্রিয়তম অ্যান্টনি, দাঁড়াও, আমি আসছি। কিন্তু জুলিয়েট ছাড়া সেই ডাক আর কেউ শুনতে পায় না। রাস্তার যেখানটায় অ্যান্টনি দাঁড়িয়েছিল সেখানে পৌঁছে জুলিয়েট দেখে অ্যান্টনি নেই। ওই তো বেশ দূরে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না অ্যান্টনির, শুধু তীব্র লাল পাথরের মতো চোখ দুটো। সেই চোখের দিকে তাকিয়ে জুলিয়েট চিৎকার করে ওঠে, অ্যান্টনি, দাঁড়াও, আমি আসছি। তারপর আবার দৌড়। কিন্তু কাছাকাছি গিয়ে দেখে কোথায় অ্যান্টনি? ওই তো দূরে দাঁড়িয়ে আছে সে, মুখ দেখা যায় না, শুধু তীব্র লাল পাথরের মতো চোখ। জুলিয়েট চিৎকার করে, অ্যান্টনি, অ্যান্টনি। জুলিয়েট নিজে ছাড়া আর কেউ সেই ডাক শোনে না। তবুও চিৎকার করতে করতে বহু দূরে দাঁড়ানো অ্যান্টনির দিকে সে ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে। খ্রিস্টান কবরস্থানটায় ঢোকার মুখে চারদিক খোলা, মাথার ওপর ছাদ, এমন একটা বেদি।
বেদিটার পিছন দিকে বিশাল এক দেবদারু গাছ। চন্দনপুর যখন বন ছিল, গাছটি সম্ভবত সেই সময় ঝাঁকড়া মাথা নিয়ে টিকে আছে। দেবদারু গাছটার কারণে বেদিটার উপর ঠিকঠাক আলো পড়তে পারে না। রাতের বেলা তো অন্ধকার থাকেই জায়গাটা, দিনের বেলাতেও। বেদিটার পরই কবরস্থানের পুরনো ভারী লোহার গেট। গেটটার সবসময়ই বন্ধ থাকে, 2-4 বছরে 1-8 খ্রিস্টান মারা গেলে খোলা হয়। জায়গাটা মৃত্যুপুরীর মতো নীরব নিঝুম। রাতের বেলা তো দূরের কথা, দিন দুপুরেও এদিকটায় কেউ আসে না। কবরস্থানের প্রায় গা ঘেঁষে চলে যাওয়া রাস্তাটা গিয়ে পড়েছে খরগোশপুরের খোলা প্রান্তরে। খরগোশপুর নিয়ে ভয়াবহ সব গল্প প্রচলিত। রক্তচোষা অতিকায় একটা বাদুন নাকি প্রায় ওড়াউড়ি করে এখানকার আকাশে। চন্দনপুরের অনেকেই নাকি দেখেছে জ্যোৎস্না রাতে বিশাল কালো মেঘের মতো উড়ে বেড়ায়। বাগে পেলে সেই বাদুর মানুষের গলার কাছটা তীক্ষ্ণ ঠোঁটে কামড়ে ধরে সব রক্ত শুষে নেয়। মারাই করা আখের মতো ছিবড়ে করে ফেলে যায় মানুষ। কিন্তু ওরা 4 জন লোকের এইসব কথা বিশ্বাস করে না। শহরের সবচেয়ে নিরিবিলি জায়গা বলে কোনো লোকজন কখনো এদিকটায় আসে না বলে সন্ধ্যের পর প্রায় ওরা নেশা করার উপযুক্ত জায়গা মনে করে বেদিটায় এসে বসে। তারপর রাত দুপুর অবধি মদ গাঁজা খায়, মেয়ে মানুষ সংক্রান্ত রসালো আড্ডা দেয়, কিংবা কখনো জোরজার করে কোনো মেয়েকে ধরে এনে একের পর এক এই বেদিটায়। সেরাতে ওরা 4 জন বসেছিল। প্রতিদিন সন্ধেবেলা শহরের একটি নির্দিষ্ট রেস্তোরাঁয় মিলিত হয় ওরা। সকালবেলা ঘুম থেকে ওঠে এক একজন 10টা-11টায়। তারপর খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরোয়। বেরিয়ে শহরের মূল ব্যবসা কেন্দ্রের ভিতর একটা রেস্তোরাঁয় হাজির হয়। একে একে 4 জন দুপুর অবধি থাকে ওই জায়গাটায়। সে সময় তাদের কাজ হচ্ছে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে বকরা আদায় করা। বড় কিংবা স্থায়ী ব্যবসায়ীদের সঙ্গে তো তাদের চুক্তি করাই থাকে। মাস শেষে মোটা অঙ্কের টাকা পায়। কেউ বকরা দিতে রাজি না হলে তাকে আর এই শহরে ব্যবসা করে খেতে হবে না। স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে সংসার করতে হবে না। 1000 লোকের সামনে ধরে এমন মার মারবে, জান শেষ করে ফেলবে। বাধা দেওয়ার প্রতিবাদ করার কেউ নেই। শহরের আইন প্রয়োগকারী সংস্থাগুলোও ওদের বিরুদ্ধে কথা বলে না। তাছাড়া ওরা 4 জনই শহরের বেশ প্রভাবশালী ঘরের ছেলে, রাগী, স্বাস্থ্যবান এবং মস্তান। কিন্তু 4 জন 4 ধর্মাবলম্বী, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু। শহরের লোকেরা ওদের 4 জনকে খরগোশপুরের সেই অতিকায় রক্তচোষা বাদুরের চেয়েও বেশি ভয় পায়। শহরের যুবতী মেয়েগুলো ওদের দেখলে ভয়ে সরে যায়। কখন কার উপর চোখ পড়বে, কাকে জোর করে ধরে নিয়ে যাবে কবরস্থানের বেদিতে। এই কারণে কোনো গলি দিয়ে ওরা হেঁটে গেলে মুহূর্তে বন্ধ হয়ে যায় গলির দুপাশের যাবতীয় ঘরবাড়ির দরজা জানলা। গলিটি হয়ে ওঠে কবরস্থানের মতো নীরব নিঝুম। মানুষের শ্বাসপতনের শব্দ পর্যন্ত পাওয়া যায় না। ওরা 4 জন এই শহরের আতঙ্ক। দুপুরের পর পকেট ভর্তি টাকা নিয়ে ওরা ফিরে যায় যে যার বাড়ি। 4 জনের বয়সী 30-এর নিচে। কেউ এখনো বিয়ে করেনি, মা বাবার সঙ্গে থাকে। হলে কি হবে, ওরা মা বাবার ধার ধারে না, মা বাবার কথা পাত্তা দেয় না। দুপুরে বাড়ি ফিরে খাওয়া এবং ঘুম। তারপর সন্ধেবেলা ঢুলু ঢুলু চোখ মুখ নিয়ে ওই রেস্তোরাঁয় মিলিত হওয়া। আজকের নেশা কি হবে সেটা ওরা এই রেস্তোরাঁয় বসেই ঠিক করে নেয়। সেদিন ওদের নেশাদ্রব্য ছিল বিদেশি মদ। মদটা ওরা জোর করে এনেছিল। শহরের একমাত্র বেশ্যাপাড়ায় মদের দোকান চালায় বাবুয়া নামের এক জোয়ান মর্দ মারোয়ারি। মদের কারবার করে টাকার কুমির হয়ে গেছে লোকটা, কিন্তু স্বভাবে হাড় কিপটে বাবুয়া। একটি পয়সা বাকি দেয় না কাউকে, একটি পয়সা ছাড়ে না। তার উপর 8 বোতল মদে 8 বোতল জল মিশিয়ে বিক্রি করে। কেউ প্রতিবাদ করে না। মাতালরা কতটুকু প্রতিবাদী হতে পারে?
তাছাড়া বাবুয়া লোকটা তাগড়া জোয়ান, ভীষণ বদমেজাজি। কেউ বাড়াবাড়ি করলে মদের বোতল দিয়ে মাথায় মেরে বসবে। বোতল দিয়ে মাথায় মারতে বাবুয়া খুব পছন্দ করে। সন্ধেবেলা এই রেস্তোরাঁয় বসে ওরা 4 জন ভাবছিল আজ কি দিয়ে নেশা করবে। প্রত্যেকের হাতে জ্বলছিল দামি সিগারেট, সামনে টেবিলের উপরে চায়ের কাপ। গ্যাং লিডার মন্টু একসময় বলল, এ দিলীপ, আজ কি দিয়ে নেশা করা যায় বলতো? সিগারেটে টান দিয়ে দিলীপ তাকালো মন্টুর দিকে। মন্টুর মুখে ঘন কালি দাড়ি গোঁফ, খাড়া নাক, কালো মোটা ঠোঁটে সিগারেট জ্বলছে। ভাটার মতো চোখে সহজে পলক পড়ে না মন্টুর। কারোর দিকে তাকালে মনে হয় হাড় মাংসের আড়ালে লুকিয়ে থাকা শরীরের ভিতরকার আসল ব্যাপারগুলো দেখতে পাচ্ছে। মন্টুর মাথায় ঝাঁকড়া চুল, ঘাড় অব্দি লম্বা, গলায় মোটা একটা সোনার চেন, পরনে টাইট গেঞ্জি। গেঞ্জির বাইরে মন্টুর তাগড়া বাহু দেখলেই বোঝা যায় বুনো শুয়োরের মতো শক্তি আছে গায়ে। দিলীপ বলল, তুই বল কি করা যায়? দিলীপ দেখতে লম্বা পাতলা, ভাঙাচোরা মুখে 3rd ব্র্যাকেটের মতো গোঁফ। দিলীপ কম কথা বলে, কিন্তু খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। অন্যেরা গায়ের জোরে করে যে কাজ করে, দিলীপ সেটা করে বুদ্ধি দিয়ে। ফলে এই গ্রুপের যে কোনো কাজে দিলীপের পরামর্শ নেওয়া হয়। মাইক বলল, আজ মদ খাবো। মাইক দেখতে একদম সাহেবের মতো, সুন্দর চেহারা, সবসময় ক্লিন শেভ করে, মাথায় হালকা লালচে চুল। মাইকের কমনীয় মুখ দেখে কেউ বুঝবে না এই সুন্দর মুখের আড়ালে লুকিয়ে আছে নৃশংস এক মানুষ। অবলীলায় মানুষ খুন করা মাইকের প্রিয় অভ্যেস। সিদ্ধার্থ বলল, হ্যাঁ, আজ মদ হলে খুব জমে। অনেকদিন ভরপেট বিদেশি মদ খাওয়া হয় না। সিদ্ধার্থর চেহারা খুবই ভগ্ন ধরনের, দেখতে বেটে খাটো। শরীরের তুলনায় মাথাটা বড়, মুখটা কদাকার। সিদ্ধার্থর শরীর দেখে মনে হয় 12 বছরের বালক, মুখ দেখে মনে হয় 52 বছরের প্রৌঢ়। অত্যন্ত কামুক সে। মেয়ে মানুষ ব্যবহারের সময় সে প্রায় ঘণ্টাখানেক সময় নেয়। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে মন্টু বলল, এ দিলীপ, বুদ্ধি বের কর। মাইক বলল, চল মদ কিনি। সিদ্ধার্থ বলল, বুদ্ধি আবার কি? পকেটে টাকা আছে, 2 বোতল কিনে আখড়ায় চলে আয়। মন্টু বলল, নগদ টাকা খরচ করে নেশা করতে হবে? তো বিদেশি পাবি কোথায়? আমরা গেলে তো বিদেশি মাল কেউ বেরই করবে না, হুজুর হুজুর করে দেশিটা ধরিয়ে দেবে। তাই। এতক্ষণ দিলীপ কোনো কথা বলেনি, এবার বলল, একটা জায়গায় পাওয়া যাবে। মন্টু বলল, কোথায়? পাড়ায় বাবুয়ার দোকানে। ধুত, ও শালা তো দেশি বেচে। না, ওর কাছে সব থাকে। মাইক বলল, চল যাই, বহুদিন পাড়ায় যাই না। সিদ্ধার্থ বলল, ভালোই হয়, ফাঁকে একটু মেয়ে মানুষ। মন্টু গম্ভীর গলায় বলল, ওই সিফিলিসওয়ালাগুলোর কাছে যাব না। সিদ্ধার্থ বলল, না, তা যাব না, যদি নতুন মাল এসে থাকে। চল যাই। সন্ধ্যের মুখে মুখে ওরা 4 জন বেশ্যাপাড়ায় এসে ঢুকল। পাড়া তখন খুবই জমজমাট। খুপড়ি ঘরগুলোর সামনে শুধু সায়া ব্লাউজ পরা মেয়েরা দাঁড়িয়ে আছে। কেউ গান গাইছে, কেউ খদ্দেরদের সঙ্গে দরদাম করছে, রঙ্গতামাশা করছে। পুরুষ মানুষের মতো অশ্লীল গালাগাল দিচ্ছে কোনো বেশ্যা, মাতালরা হইচই করছে। ওরা পাড়ায় ঢোকার সঙ্গে সঙ্গে সব হইহল্লা রঙ্গতামাশা বন্ধ হয়ে গেল। বেশ্যা মেয়েগুলো হুটহাট করে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। মাতালগুলোর নেশা কেটে গেল। কামার্ত খদ্দেররা 80 বছরের বৃদ্ধের মতো বীর্যহীন হয়ে গেল। ফিল্মের ফ্রিজ শটের মতো একটা অবস্থা। ওরা 4 জন বেশ্যাপাড়ার মাটি কাঁপিয়ে বাবুয়ার মদের দোকানের সামনে এসে দাঁড়ালো। বাবুয়ার লম্বা চালা ঘরের বেঞ্চে সার ধরে বসে দেশি মদ খাচ্ছিল কয়েকজন। ওদের দেখে কে কোথা দিয়ে বেরিয়ে গেল কেউ জানে না।
বাবুয়া প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি। খদ্দেররা পয়সা না দিয়ে কেটে পড়ছে দেখে সে হৈ হৈ করে ক্যাশ থেকে লাফিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মন্টু এক হাতে তার কলার চেপে ধরে মুরগির ছানার মতো টেনে আনল। অত বড় জোয়ান মানুষ বাবুয়া মন্টুর সামনে কেঁচো হয়ে গেল। ওই অবস্থাতেই 2 হাত জোর করে বলল, হুজুর মাই বাপ, ক্যা কসুর মেরা? মন্টু তাকে ছুঁড়ে ক্যাশ বাক্সের ওপর ফেলে দিল। লোক ঠকিয়ে খুব কামাচ্ছ শালা। নেই তো হুজুর। সঙ্গে সঙ্গে মাইকের একটা তীব্র লাথি গিয়ে পড়ল বাবুয়ার মুখে। নিচের ঠোঁটটা কেটে ঝুলে পড়ল। বাবুয়া হাউমাউ করে উঠল। হুজুর হুজুর। সিদ্ধার্থ বলল, চোপ বাঞ্চত, মাল বের কর। লেলেন, সব মাল লেলেন। বাবুয়ার পিছনের তাকে সাজানো ছিল কয়েকটা দেশি মদের বোতল। দিলীপ এগিয়ে গিয়ে খুব ঠান্ডা মাথায় ধাম ধরে একটা লাথি মারল তাকে। তাকটা কাত হয়ে পড়ে বোতলগুলো চুরমার হয়ে গেল। মুহূর্তে দেশি মদের ঝাঁঝালো গন্ধে ভরে গেল পুরো বেশ্যাপাড়া। দিলীপ বলল, বিদেশি মাল দে, খুব বেশি চাই না, মাত্র 4 বোতল। হুজুর মাই বাপ, ওহি মাল তো हमारा पास। চোপ শালা মিথ্যুক। এই বলে এক হাতে বাবুয়ার টুঁটি চেপে ধরল। মন্টুর হাতের প্রচণ্ড চাপে বাবুয়ার লকলকে জিভ বিঘত পরিমাণ বেরিয়ে এলো। গোঙাতে গোঙাতে 2 হাতে শূন্যে ভাসমান একটা কিছু হাতড়াতে হাতড়াতে বাবুয়া বলল, আভি দেতা হে আভি। বাবুয়া তারপর চোখ মুছতে মুছতে 4টে বিদেশি মদের বোতল বের করে দিল। মন্টুরা 4 জন 4টে বোতল হাতে নিল। দিলীপ বলল, বাবুয়া, এখানে ঠিকঠাক মতো কারবার চালাতে হলে সপ্তাহে 4টে করে এরকম বোতল দিতে হবে আমাদের। শুনে বাবুয়া আতকে উঠল। হুজুর। মন্টু বলল, তুই নিজে গিয়ে দিয়ে আসবি, আমরা আসবো না। মাইক বলল, যদি এদিক ওদিক হয়। বাবুয়ার ঠোঁট থেকে রক্ত ঝরছিল। এক হাতে ঠোঁট চেপে ধরে বাবুয়া বলল, নেই হুজুর। সিদ্ধার্থ বলল, যা 1 কার্টুন বিদেশি সিগারেট এনে দে। চোখের পলকে সিগারেট এসে গেল। ওরা যখন পাড়া থেকে বেরিয়ে আসছে, সিদ্ধার্থ বলল, মন্টু, মেয়ে মানুষ, আজকে বাদ দে। সিদ্ধার্থ আর কোনো কথা বলল না। তারপর ওরা এসে বসেছে কবরস্থানের সেই বেদিটায়। দিলীপ বুদ্ধি করে 2টো বড় মোমবাতি নিয়ে এসেছিল। মোমের আলোয় বিদেশি মদ এবং সিগারেট এবং ফাঁকে ফাঁকে রসালো আড্ডা। কখন রাত নিঝুম হয়ে আসে ওরা বুঝতেই পারে না। একসময় সিদ্ধার্থ বলল, ওই মন্টু, জুলিয়েটকে একদিন তুলে আনা যায় না? মন্টু বোতল থেকে ঘটঘট করে 1 ঢোক মদ খায়। ওরা 4 জন 4টে বোতল ভাগ করে নিয়েছে। দিলীপ বলল, শালা জুলিয়েটকে একদিন পেলে বড় ভালো হতো। মাইক সিগারেট ধরিয়ে বলল, রোমিও শালা কোথায়? রোমিওকে? আরে ওই শালা জুলিয়েটের লাভার। ওটার নাম তো অ্যান্টনি। একই কথা, জুলিয়েটের লাভারের নাম আবার অ্যান্টনি হয় কেমন করে? তাই তো হয়েছে, ব্যাটার নাম তো অ্যান্টনি। মন্টু বলল, হ্যাঁ, অ্যান্টনি। মাইক এবার রেগে গেল। নিজের বোতলে দীর্ঘ একটা চুমুক দিয়ে বলল, খামোশ খামোশ, আমি এখন একটা ভাষণ দেব। 3 জন একত্রে বলল, দাও বাপু। মাইক শুরু করল, ভাই সব ও আমার বন্ধুগণ, মাতাল বন্ধুগণ, আজ আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি একজন কবি সম্পর্কে। হ্যাঁ, পৃথিবী বিখ্যাত একজন কবি সম্পর্কে সম্যক জ্ঞান দান করতে। 3 জন একসাথে বলল, সেম। মাইক বলল, ভাই সব, হে আমার প্রিয় মাতালগণ, সেই যুগান্তকারী কবির নাম দিলীপ। কি যেন নাম ছিল? দিলীপ। দিলীপ, কি নাম ছিল? দিলীপ বলল, শেক্সপিয়ার।
নো নো, তাহার নাম ছিল উইলিয়াম শেক্সপিয়ার। মন্টু বলল, নামটা যেন চেনা চেনা লাগে, কি করে রে? সিদ্ধার্থ বলল, কবিতা লেখে। ইয়েস, হি ইজ আ পোয়েট। থাকে কোথায়? কি জানি। কবিতা বুঝি খুব ভালো লেখে? আই ডোন্ট নো। তারপর আঙুল তুলে বলে, ভাই সাব, শেক্সপিয়ার একটি নাটক লিখেছিলেন, মানে প্লে অর্থাৎ ড্রামা। শুনে মন্টু খিকখিক করে হেসে উঠল। যা সালা, মাইকটা তো মাতাল হয়ে গেছে। এইমাত্র বলল শেক্সপিয়ার কবিতা লেখে, এখন বলছে নাটক। দিলীপ বলল, মনে হয় নাটকও লেখে। মন্টু মাথা দুলিয়ে বলল, অল রাইট, মাইক। ইয়েস কমরেড। ভাষণ। ওকে। শেক্সপিয়ারের নাটকটির নাম ছিল দিলীপ, কি নাম ছিল? রোমিও জুলিয়েট। ইয়েস, রোমিও জুলিয়েট। ইটস আ ফ্যান্টাস্টিক লাভ, মানে অতিশয় চমৎকার প্রেমের নাটক। জুলিয়েটের প্রেমিকের নাম রোমিও, নট অ্যান্টনি। ওকে? তিনজনে একত্রে বলল, ইয়েস লিডার। দিলীপ বসেছিল রাস্তার দিকে মুখ করে। নিজের বোতল তুলে চুমুক দিতে গেছে, তখনই দেখে শহরের দিক থেকে চাঁদের ম্লান আলো এবং কুয়াশা ভেঙে কে একজন তীর বেগে ছুটে আসছে। প্রথমে দিলীপ কিছু বুঝতে পারে না। বোতলে চুমুক না দিয়ে মাথাটা জোরে একবার ঝাঁকুনি দেয় সে। তারপর আবার রাস্তার দিকে তাকায়। না, ভুল দেখছে না তো সে। ওই তো ছুটে আসছে একজন, মানুষের মতো দেখতে। দিলীপের পাশে বসেছিল মন্টু। দিলীপ জোরে তাকে একটা ধাক্কা দিল। এই মন্টু, দেখ দেখ। কি? ওই যে দেখছিস না? মাইক এবং সিদ্ধার্থও শুনেছে কথাটা। চারজন একসঙ্গে রাস্তার দিকে তাকালো। মুহূর্তে নেশা ছুটে গেল তাদের। মেয়ে মানুষের মতো মনে হয়। হ্যাঁ, রাইট। চল তো দেখি। ওরা চারজন উঠে দাঁড়ালো। তখন দ্রুত স্পষ্ট হয়ে উঠল একটি যুবতী মেয়ে। হাঁটু অবধি ফিনফিনে নাইটি পরা, ঊর্ধ্বশ্বাসে খরগোশপুরের দিকে ছুটে যাচ্ছে সে। মন্টু বলল, আরে মেয়ে মানুষ তো। ওভাবে ছুটছে যাচ্ছে কোথায়? চল ধরে ফেলি। তার এই একটিমাত্র কথায় কামনার আগুন ছিল। ওরা চারজন মেয়েটির দিকে এগিয়ে গেল। প্রথমেই ছিল মন্টু। সে ছুটে গিয়ে সামনের দিক থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। ধরেই খুশিতে পাগল হয়ে গেল। আহ, দারুণ নরম একটা শরীর। মন্টু জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে মেয়েটা ফিসফিস করে বলল, অ্যান্টনি, মাই লাভ। তারপর মন্টুর বুকে ঢলে পড়ল। সিদ্ধার্থ এবার আনন্দের গলায় প্রায় চেঁচিয়ে উঠল, মন্টু, কাজ হয়ে গেছে। কি? আরে এই তো সেই জুলিয়েট। হ্যাঁ, চল তো ভালো করে দেখি। মেয়েটিকে পাঁজা কোলে করে বেদিতে নিয়ে এলো মন্টু। সঙ্গে সঙ্গে বেদিতে বসানো মোমটা জেলে মেয়েটির মুখের সামনে আনলো সিদ্ধার্থ এবং খুশিতে আত্মহারা হয়ে গেল। মন্টু, কাজ হয়ে গেছে। জুলিয়েটকে পাঁজা কোলে রেখেই মন্টু বলল, মনে হয় সেন্সলেস হয়ে আছে। কিন্তু মেয়েটি এই পোশাকে খালি পা কোথায় ছুটে যাচ্ছিল? যেখানে ইচ্ছে যাক, আমাদের আজ কপাল খুলে গেছে। মন্টু, শুইয়ে দে, দিলীপ গম্ভীর গলায় বলল। জুলিয়েটকে শুইয়ে দেওয়ার পর দেখা গেল সত্যি সত্যি সে সেন্সলেস হয়ে গেছে। কিন্তু ওরা চারজন এসব খেয়াল করল না। পাতলা নাইটির ভিতর থেকে ফুটে থাকা জুলিয়েটের অসাধারণ সুন্দর শরীর মোমের আলোয় স্পষ্ট ফুটে থাকতে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল সবাই। যে যার বোতল হাতে নিয়ে ঢকঢক করে মদ ঢালল গলায়। তারপর খ্যামটা নাচ শুরু করে দিল।
অজ্ঞান জুলিয়েট চিত হয়ে পড়ে রইল বেদিতে। একসময় দিলীপ বলল, মন্টু, মেয়েটার সেন্স আনা দরকার। মাইক বলল, হ্যাঁ, নয়তো জমবে না। শালা জীবনটা আজ ধন্য হয়ে যাবে। আগে জ্ঞান আসুক। মনে হয় সহজে জ্ঞান আসবে না। কি করা যায়? মুখটা হাঁ করিয়ে মদ ঢেলে দে। গুড আইডিয়া। মন্টু গিয়ে জুলিয়েটের মুখের কাছে বসল। তারপর মাইককে ডাকল, মাইক, মুখটা হাঁ করা। মাইক দুহাতে জুলিয়েটের মুখটা হাঁ করালো। মন্টু ঘাট করে খানিকটা মদ ঢেলে দিল জুলিয়েটের মুখে। সঙ্গে সঙ্গে অস্পষ্ট একটা গোঙানি তুলে নড়ে চড়ে উঠল জুলিয়েট। তারপর চোখ মেলে ফ্যাল ফ্যাল করে ওদের মুখের দিকে তাকিয়ে থাকল। দিলীপ বলল, নে, হয়ে গেছে। মাইক বলল, লেট স্টার্ট। না, একে একে। এত সুন্দর জিনিসটা খুব লেখাবার দরকার নেই। সিদ্ধার্থ বলল, আমি সবার শেষে, তোরা তো জানিস আমার মেলা টাইম লাগে। মন্টু বলল, প্রথমে আমি। তা তো অবশ্যই। তাহলে তোরা ওই দূরে রাস্তায় গিয়ে দাঁড়া। ওরা তিনজন চলে যেতেই মোমটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল মন্টু। তারপর যখন নিজের প্যান্ট খুলে জুলিয়েটকে জড়িয়ে ধরেছে, তখন শুনতে পেল জুলিয়েট ফিসফিস করে বলছে, অ্যান্টনি, মাই লাভ। শুনে মন্টুর বুকটা জীবনে প্রথমবারের মতো কেঁপে উঠল। মন্টুর পর গেল মাইক, তারপর দিলীপ, দিলীপের পর আবার মন্টু, মন্টুর পর মাইক, মাইকের পর দিলীপ, সব শেষে গেল সিদ্ধার্থ। ঘণ্টাখানেক পর সিদ্ধার্থ ফিরে এসে বলল, মন্টু, কেস খারাপ হয়ে গেছে। কি? ফিনিশ। মানে? মারা গেছে। হ্যাঁ। এখন কি করবি মন্টু? দিলীপ বলল, আমরা এখানটায় বসি, সবাই জানে। লাশটা এখানে ফেলে রাখলে সবাই বুঝে যাবে কাজটা আমাদের। সিদ্ধার্থ বলল, বুঝলে কি হয়েছে? শুনে মন্টু ধমকে উঠল, চুপ বেটা, অযথা ঝামেলা করে কি লাভ? জুলিয়েটের বাপ নাম করা উকিল। মাইক বলল, চল লাশটা সরিয়ে ফেলি। মন্টু বলল, কোথায় সরাবি? কবরস্থানটা হচ্ছে বেস্ট জায়গা। মেলা ভাঙাচোরা কবর আছে, একটার ভিতর ফেলে ঝোপঝাড় আর ইট পাটকেল দিয়ে চাপা দিয়ে রাখবো। মাইক বলল, গুড আইডিয়া। ওরা দুজন জুলিয়েটের লাশ ধরল, আর দুজন গিয়ে কবরস্থানের পুরনো ভারী লোহার গেটটা ঘর ঘর শব্দে খুলে ফেলল। কবরস্থানে ঢুকে মোম জ্বালালো দিলীপ। তারপর জুলিয়েটের লাশটা ফেলে রেখে চারজন মিলে পুরনো ভাঙা কবর খুঁজতে শুরু করল। জুলিয়েটের লাশ একটা ভাঙা কবরে শুয়ে ওরা যখন ঝোপঝাড় তুলে ইট পাটকেল খুঁজে চাপা দিচ্ছিল, তখন ওদের খুব কাছেই বড়সড় একটা ঝোপের আড়ালে দাঁড়িয়েছিল কালো বিশাল দেহী এক ছায়া। ওরা কেউ তা টের পেল না। জুলিয়েট যেদিন অদৃশ্য হয়েছিল সেদিন রবিবার। তারপর পুরো একটা সপ্তাহ ছোট্ট শহর চন্দনপুরের প্রধান আলোচনার বিষয় হয়ে রইল জুলিয়েটের অদৃশ্য হওয়া। শহরের লোক নানা রকম গল্প তৈরি করে ফেলল জুলিয়েটকে নিয়ে। বেশিরভাগ লোকেরই ধারণা জুলিয়েটকে সেই রক্তচোষা বাদুড়ে ধরেছিল। জুলিয়েটের রক্তপান করে ছিবড়ে করে তাকে ফেলে দেওয়া হয়েছে খরগোশপুরের কোথাও। খরগোশপুরের খোলা প্রান্তর তন্ন তন্ন করে খুঁজলে নিশ্চয়ই কোথাও না কোথাও জুলিয়েটের লাশ পাওয়া যাবে। কিন্তু নিজের জান দিতে কে যাবে খরগোশপুরে জুলিয়েটকে খুঁজতে? মন্টুরা চারজন লোকের এইসব কথা শুনে নিঃশব্দে হাসত। ওদিকে জুলিয়েট অদৃশ্য হয়ে যেতে তার মা বাবা দুজনেই প্রায় বোবা হয়ে গেছেন। জুলিয়েটের বাবা কোর্টে যাওয়া ছেড়ে দিলেন, মা বাদ দিলেন স্কুলে যাওয়া। তারা দুজন কারোর সঙ্গে দেখা পর্যন্ত করেন না।
দোতলায় জুলিয়েটের ছোট্ট রুমে চুপচাপ বসে থাকেন। বাড়িতে কোনো লোক এলে ডি কস্টা বলে দেয় দেখা হবে না। আর মন্টুরা 4 জন কবরস্থানের সেই বেদিটায় যাওয়া ছেড়ে দিয়েছে। এরকম একটা আতঙ্ক যেন পেয়ে বসেছিল তাদের 4 জনকেই। জায়গাটার কথা মনে হলেই, ঘটনাটার কথা মনে হলেই বুকের রক্ত হিম হয়ে আসতো তাদের। জীবনে এত সব বাজে কাজ করেছে তারা, কত মেয়েকে এইভাবে মেরে গুম করে দিয়েছে, কখনো তো এমন হয়নি। শহরে মন্টুদের অত্যাচারও আশ্চর্যজনকভাবে কমে গেল। লোকেরা হাঁপ ছেড়ে বাঁচল। যাক, জুলিয়েট অদৃশ্য হয়ে অন্তত একটা শুভ কাজ করে দিয়ে গেছে। পরের রোববার আরেকটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল চন্দনপুরে, রাতের বেলা। মন্টুরা 4 জন সন্ধ্যের পর সেই রেস্তোরাঁ থেকে আড্ডা দিয়ে বেরিয়েছে। বেরিয়েই দিলীপ বলল, মন্টু, এখন কোথায় যাবি? মন্টু বলল, ভাল লাগছে না, ভাবছি বাড়ি ফিরে যাব। মাইক বলল, এত সকাল সকাল বাড়ি ফিরে কি করবি? সিদ্ধার্থ বলল, চল কোথাও বসে একটু নেশা করি, সেদিনের পর তো আর খাওয়াই হলো না। মন্টু কেমন নির্জীব গলায় বলল, কোথায় বসবি? সঙ্গে সঙ্গে দিলীপ বলল, কবরস্থানের দিকে যাচ্ছি না। মাইক বলল, ওদিকে যাওয়ার প্রশ্নই ওঠে না। সিদ্ধার্থ বলল, না, ওদিকে না, অন্য কোথাও। মন্টু এবার ভাঙাচোরা গলায় বলল, আচ্ছা, তোদের একটা কথা বলি, সেদিনকার ঘটনাটার কথা মনে হলেই এমন লাগে কেন রে? কিরকম একটা ভয় ধরে যায়, বুকের রক্ত হিম হয়ে আসে। মাইক বলল, আমারও। সিদ্ধার্থ বলল, হ্যাঁ, জীবনে এরকম কেস কত করলাম, কখনো কিন্তু এমন মনে হয়নি। ঘটনাটা মনে পড়লেই বুকটা কেমন কাঁপতে থাকে, হাত পা অবশ হয়ে আসে। দিলীপ বলল, সেদিনের পর থেকে শরীরে একদম শক্তি পাই না। একটু হাঁটাচলা করলে মনে হয় বছরখানেক অসুখে ভুগে উঠেছি। আর ওই জায়গাটার কথা, ঘটনাটার কথা মনে হলে শ্বাস প্রশ্বাস কিরকম বন্ধ হয়ে আসে। মন্টু বলল, কিছু বুঝতে পারছি না শালা, মোড়ে টোড়ে যাবো নাকি রে আমরা? ধুত, চল, নেশা করলে সব ঠিক হয়ে যাবে। কোথায় যাওয়া যায়? বাবু আর ওখানে চল। তাহলে ওখানে বসেই খাবো। ঠিক আছে। বাবু আর ওখানে বসে রাত দুপুর অবধি আকণ্ঠ মদ্যপান করল ওরা। আজ কোনো হুজ্জুত করেনি। বাবুয়াকে গিয়ে শীতল গলায় মন্টু বলেছে, মাল দে বাবুয়া, এখানে বসেই খাবো। ঘাবড়াস নে, মাগনা খাবো না, পাই পয়সাটিও হিসেব করে দিয়ে যাব। আর সপ্তাহে সপ্তাহে তোর যে 4 বোতল করে দেবার কথা ছিল সেটা দিতে হবে না। মন্টুর এ ধরনের কথা শুনে সঙ্গে 3 জন তো অবাক হয়েছিলই, সবচেয়ে অবাক হয়েছিল বাবুয়া। 1 সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনাটা সে ভুলতে পারেনি। নিজের অজান্তেই বাবুয়ার একটা হাত উঠে গিয়েছিল ঠোঁটে। কাটা ঠোঁটটা এখনো পুরোপুরি সারেনি বাবুয়ার। বাবুয়া খুব খাতির তোয়াজ করে ওদের বসালো। তারপর বিদেশি বোতল বের করলো, পরিষ্কার কাঁচের গ্লাস বের করলো। ওরা যে যার গ্লাসে মদ ঢেলে নিল। কিন্তু গ্লাসে মদ ঢালার সময় ওদের কারোরই একবারও মনে হলো না ওরা কখনো গ্লাসে ঢেলে মদ খায় না, বোতল থেকেই চুমুক দেয়। আজ সব কিছু কেমন অদ্ভুত লাগছে। গভীর রাতে বাবুয়ার পয়সা চুকিয়ে দিয়ে ওরা বেরোলো। তখন চন্দনপুর মৃত শহর। বেশ্যাপাড়ার বাইরে একটি লোকও জেগে নেই। ওরা জানে না ওরা যখন রাস্তায় নেমেছে তখন ঠিক সেই সময়, গত রবিবার ঠিক এই সময় ঘর থেকে বেরিয়েছিল জুলিয়েট। ওরা 4 মাতাল টালমাটাল পায়ে খরগোশপুরের দিকে চলে যাওয়া রাস্তায় উঠেছে, যাবে শহরের ভিতর দিকে। তক্ষুনি কবরস্থানের ওদিকটায় বেদির পিছনকার দেবদারু গাছ থেকে কি একটা অচিন পাখির রক্ত হিম করা ডাক ভেসে এলো। এরকম ডাক ওরা জীবনেও শোনেনি।
সেই ডাকের সঙ্গে সঙ্গে নেশা একদম ছুটে গেল ওদের। 4 জন একসঙ্গে দাঁড়িয়ে পড়ল। কারো মুখে কোনো কথা নেই। খোলা রাস্তায় জমেছিল কুয়াশা। সেই কুয়াশার দিকে তাকিয়ে মন্টু ফিসফিস করে বলল, জুলিয়েট, জুলিয়েট। তারপর হঠাৎই ঝেড়ে কবরস্থানের দিকে দৌড় দিল। ওরা 3 জন হতভম্বের মতো দাঁড়িয়ে দেখল তীর বেগে ছুটে যাচ্ছে মন্টু। সে রাতে যেমন করে ছুটে আসছিল জুলিয়েট। কেউ কিছু বুঝে ওঠার আগেই কুয়াশার ভেতর হারিয়ে গেল মন্টু মুহূর্তে। পরদিন মন্টুর লাশ পাওয়া গেল কবরস্থানের সেই বেদিটায়। বেদির ওপর চিত হয়ে পড়ে আছে মন্টু, যেমন করে সে রাতে পড়েছিল জুলিয়েট। মন্টুকে হত্যা করা হয়েছে তার পুরুষাঙ্গ কেটে। কে যেন খুব ধারালো কিছু দিয়ে মন্টুর পুরুষাঙ্গ কেটে নিয়েছে। মন্টুর রক্তে ভেসে গেছে বেদিটা, সে রাতে যেমন ভেসেছিল জুলিয়েটের রক্তে। মন্টুর মৃত্যুতে চন্দনপুরের কেউ বিন্দুমাত্র দুঃখিত হল না, খুশি হল। পালের গোদাটা গিয়েছে, ওদের মূল শক্তিটা কমে গেছে। এবার শহরটা শান্ত হবে। লোকে নিশ্চিন্তে ঘুমোবে, ব্যবসা বাণিজ্য করবে, সুখে শান্তিতে দিন যাপন করবে। যুবতী মেয়েরা আর আতঙ্কের মধ্যে থাকবে না। তবে মন্টুর মৃত্যুটা খুবই রহস্যজনক এবং নৃশংস বলে শহরে 2-1 দিন খুবই আলোচনা হলো। কে এই খুনি? পুরুষাঙ্গ কেটে মন্টুকে হত্যা করেছে। শহরের আইন প্রয়োগকারী সংস্থা তৎপর হয়ে উঠল। গোয়েন্দা বিভাগ খোঁজ খবর শুরু করল। দিলীপদের 3 জনকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গোয়েন্দা বিভাগের সদস্যরা মন্টু হত্যার রহস্য সম্পর্কে জেরা করে এলো। 3 জনে একই ঘটনার কথা উল্লেখ করল, একইভাবে। রাত দুপুরে শহরের বড় রাস্তায় ওঠার পরই কবরস্থানের বাইরে দেবদারু গাছে রক্ত হিম করা ডাক ডাকল কি একটা পাখি। সেই ডাকে ওরা 4 জনই থমকে দাঁড়িয়েছিল। তারপরই মন্টু হঠাৎ দৌড় দিল। দৌড় দেওয়ার আগে মন্টুকে কিছু বলেছিল? ওরা 3 জনেই বলেছে না, কিন্তু দৌড় দেওয়ার আগে মন্টু ফিসফিস করে 2 বার জুলিয়েটের নাম উচ্চারণ করেছিল। ওরা কেউ সে কথা বলল না কেন? আসলে ওরা কিন্তু মন্টুর জুলিয়েট জুলিয়েট কথাটা শুনতেই পায়নি। মন্টু কেবল নিজেই শুনেছিল। আরেকটা অনিবার্য প্রশ্ন 3 জনকেই করেছিল গোয়েন্দা বিভাগের সদস্যরা। আপনাদের প্রিয় বন্ধু ওরকম গভীর রাতে একাকী দল থেকে বেরিয়ে রহস্যজনকভাবে ছুটতে শুরু করলো, আপনারা কেন তার পিছু পিছু ছুটলেন না? কেন তাকে ধরলেন না? দৌড়ে সে কোথায় গেল কেন দেখলেন না? ওরা 3 জনই একই কথা বলেছে। একটুও এদিক ওদিক হয়নি কারোর বক্তব্য। যেন একই গান ভিন্ন ভিন্ন 3 জন শিল্পী গাইছে। মন্টুর দৌড় দেওয়া দেখে আমাদের শরীর একদম অবশ হয়ে গিয়েছিল। বুক খুব কাঁপছিল, শরীরে এক বিন্দু শক্তি ছিল না। মনে হচ্ছিল মাটির ভেতর 2 পা পুঁতে রাখা হয়েছে আমাদের। হাঁটা চলার শব্দ ছিল না। তাছাড়া মন্টু এবং আমাদের মাঝখানে কিরকম একটা কালো দেয়াল যেন ছিল। যখন কুয়াশার ভিতর মন্টু হারিয়ে গেল, তখন কি যে ভয় আমাদের পেয়ে বসলো। আমরা পাগলের মতো যে যার বাড়ির দিকে দৌড় দিলাম। 3 জনের মুখে হুবহু একই কথা শুনে চিন্তিত মুখে ফিরে গিয়েছিল গোয়েন্দা বিভাগের সদস্যরা। এরকম রহস্যজনক মৃত্যু তো তারা আগে কখনো দেখেইনি, শোনেওনি কোনোদিন। মন্টুর মৃত্যুর পর দিলীপরা 3 জন খুব ভড়কে গেল। কিরকম একটা আতঙ্ক পেয়ে বসল তাদেরকে। 2-3 দিন বাড়ি থেকেই বেরোলো না কেউ। তারপর একে অন্যের বাড়ি গিয়ে দেখা করতে লাগলো। সেই ব্যবসা কেন্দ্রের রেস্তোরাঁ এবং সান্ধ্যকালীন রেস্তোরাঁয় বসা তারা একদম ছেড়ে দিল। সন্ধ্যের পর বাড়ি থেকেও বেরোয় না। কিন্তু কি যেন কি কারণে পরের রবিবার সন্ধেবেলা একে একে 3 জনই এসে হাজির হলো সেই রেস্তোরাঁয়, এবং একজন আরেকজনকে দেখে অবাক হয়ে গেল। প্রথমে এসেছিল মাইক। এসে নির্দিষ্ট টেবিলটায় বসতে যাবে, ঠিক তখনই এলো দিলীপ। মাইক ফ্যালফ্যাল করে দিলীপের মুখের দিকে তাকিয়েছে। তক্ষুনি সিগারেট টানতে টানতে ঢুকল সিদ্ধার্থ।
একে অন্যকে দেখে খানিক কোনো কথা বলতে পারল না ওরা। বেয়ারা 4 কাপ চা দিয়ে গেল। 3 জন মানুষ চা 4 কাপ কেন? বেয়ারা ব্যাপারটা খেয়াল করতে পারেনি, অভ্যেস। মন্টু যে নেই, চায়ের কাপ দেখেই ওদের যেন মনে পড়ে গেল। আনমনে ওরা যে যার চেয়ারে বসল। মন্টুর নির্দিষ্ট চেয়ারটা খালি, সামনে টেবিলের ওপর ধুমায়িত চায়ের কাপ। ওরা নিঃশব্দে চা পান করতে লাগলো। একসময় মাইক বলল, আমার মনটা আজ কিরকম যেন লাগছে। কিরকম? আর ঠিক বুঝিয়ে বলতে পারবো না। মন্টুর ব্যাপারটায় আমরা খুব আপসেট হয়ে গেছি। দিলীপ বলল, হ্যাঁ, এতটা মুষড়ে পড়ার মানে হয় না। কি করব? চল আবার আগের মতো সব শুরু করি। তাই করা উচিত। চল আজ থেকেই। মাইক বলল, আজ থেকে মানে? এখান থেকে বেরিয়ে চল বাবু আর ওখানে যাই। ভরপেট নেশা করলেই দেখবি কাল থেকে সব ঠিক হয়ে গেছে। দিলীপ বলল, চল। কিন্তু ওরা যখন রেস্তোরাঁ থেকে বেরোলো, কেউ জানে না মাইকের বুকটা তখন কিরকম একটু কেঁপে কেঁপে উঠেছিল। কথাটা কাউকে বলতে পারল না মাইক। বলতে চাইল কয়েকবার, কিন্তু প্রত্যেকবারই স্বর্ণালীটা চেপে ধরে রাখল কে যেন। মৃতের মতো দিলীপ সিদ্ধার্থের সঙ্গে হেঁটে হেঁটে বেশ্যাপাড়ায় বাবুয়ার দোকানে গিয়ে হাজির হলো মাইক। কিন্তু বাবুয়ার দোকানে হাজির হয়েই মাইকের আচরণ মন্টুর সেদিনকার আচরণের মতোই হয়ে গেল। মাইক বাবুয়াকে ঠিক মন্টুর সেদিনকার কথাগুলো বলল। মদ খেয়ে পাই পয়সাটিও হিসেব করে দিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। বাবুয়া সেদিনকার মতো খাতির তোয়াজ করেই ওদের বসালো। বিদেশি মদ এলো, গ্লাস এলো। রাত দুপুর অবধি মদ্যপান করল ওরা। তারপর ওরা একসময় বেরোলো। বেরিয়ে যখন খরগোশপুরের দিকে যাওয়ার রাস্তায় উঠল, তখন সেই সময় 2 সপ্তাহ আগে ঠিক এই সময় জুলিয়েট ঘর থেকে বেরিয়েছিল। রাস্তায় ওঠার পরই ঘটল ঘটনাটা। কবরস্থানের দেবদারু গাছ থেকে রক্ত হিম করা ডাক ডেকে উঠল সেই অচিন পাখি। ওরা 3 জন থমকে দাঁড়ালো। নেশা একদম ছুটে গেল ওদের। ঠিক সেই মুহূর্তে মাইক ফিসফিস করে বলে উঠল, জুলিয়েট, জুলিয়েট। মাইক নিজে ছাড়া সেই ডাক অন্য কেউ শুনতে পেল না। তারপর সেদিন মন্টু যেমন করে ছুটেছিল ঊর্ধ্বশ্বাসে পাগলের মতো, মাইক হঠাৎ তেমন করে কবরস্থানের দিকে দৌড় দিল। দিলীপ এবং সিদ্ধার্থ কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে হারিয়ে গেল মাইক। পরদিন কবরস্থানের সেই বেদিতে মাইকের লাশ পাওয়া গেল। মন্টুর মতো তারও পুরুষাঙ্গ কেটে নেওয়া হয়েছে। মাইকের মৃত্যুতে চন্দনপুরের লোকজন কিন্তু খুশি হল না, আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক একই জায়গায় একইভাবে 1 সপ্তাহ আগে পরে 2 বন্ধুর নৃশংস খুন, ব্যাপারটা ভয়াবহ। শহরের সাধারণ নাগরিকরা দিশেহারা হয়ে পড়ল। গোয়েন্দা বিভাগের সদস্যরা বিব্রত। 2টো হত্যাকাণ্ড ঘটেছে একই জায়গায়, একইভাবে, এবং 2বারই রবিবার রাতে। গোয়েন্দা বিভাগ আরো তৎপর হয়ে উঠল। দিলীপ এবং সিদ্ধার্থের জবানবন্দি নিল ওরা। ওরা দুজন মন্টুর ব্যাপারে যে জবানবন্দি দিয়েছিল, মাইকের ব্যাপারেও ঠিক একই কথা বলল। দুজন ভিন্ন ভিন্ন জায়গায় বসে জবানবন্দি দিল, কিন্তু দুজনের কথার এক চুলো এদিক ওদিক হল না, একটি শব্দও এদিক ওদিক হল না। গোয়েন্দা বিভাগ চিন্তিত হয়ে পড়ল। তারা অনুমান করল আসছে রবিবার রাতেও এ ধরনের একটি ঘটনা ঘটবে। দিলীপ এবং সিদ্ধার্থের মধ্যেকার কেউ একজন মন্টু অথবা মাইকের মতো খুন হবে। এ অবস্থায় কি করা যায়? দিলীপ এবং সিদ্ধার্থের বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ মানা করে দিল তারা। পালিয়ে যাতে না বেরোতে পারে এজন্য দুজনের বাড়ির ভিতর এবং বাইরে আশপাশে পাহারা বসালো।
এবং আরও একটা কাজ করল। কবরস্থানটার চারপাশে অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রচুর লোক 24 ঘন্টা পাহারায় থাকার ব্যবস্থা করল। তাদের বদ্ধমূল ধারণা হয়েছিল তৃতীয় হত্যাকাণ্ডটাও এখানেই ঘটবে। সেটা যাতে না ঘটতে পারে তার জন্য প্রতি মুহূর্তে সতর্কতা অবলম্বন করল তারা। কিন্তু এত কিছুর পরেও দিলীপের মৃত্যু ঠেকানো গেল না। এটা চতুর্থ রবিবারের কথা। সন্ধে রাতেই শুয়ে পড়েছিল দিলীপ। মাইক খুন হওয়ার পর বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে তার। পালিয়ে বেরোবার কোনো পথ নেই। দিলীপদের বাড়ির চারপাশে গোয়েন্দা বিভাগের লোক দিন-রাত 24 ঘন্টার পাহারায় নিয়োজিত। তাদের চোখ ফাঁকি দিয়ে এই বাড়ি থেকে একটি ছুঁচো গলে বেরোতে পারবে না। অবশ্য বাড়ি থেকে বেরোবার কোনো ইচ্ছেও ছিল না দিলীপের। মন্টু এবং মাইকের ঘটনাটা ঘটে যাওয়ার পর সে মারাত্মক ভয় পেয়ে গেছে। চৌপর দিন নিজের ঘরে গুটিসুটি বসে থাকে সে, কারোর সঙ্গে তেমন কথা বলে না। বাড়ির লোক 3 বেলা তার ঘরে খাবার দিয়ে যায়। সেই সব খাবারের সামান্যই গ্রহণ করে সে। হয় চুপচাপ হাঁটু মুড়ে খাটের ওপর বসে থাকে, নয়তো শুয়ে। কিন্তু সিগারেট খাওয়াটা এই 7 দিনে সাংঘাতিক রকম বেড়ে গেছে তার। প্রতি 5 মিনিটে একটা করে সিগারেট ধরাচ্ছে। সিগারেটের ছাই এবং ফিল্টারে ঘরের মেঝে ভরে গেছে। 7 দিনে দিলীপ 1 মিনিটও ঘুমাতে পারেনি। ঘুমের চেষ্টা করেছে, হয়নি। সেদিনও সন্ধ্যার দিকে শুয়েছে, ঘুম আসেনি। শুয়ে শুয়ে সিগারেট টেনেছে। একটা সময় তন্দ্রা মতো এসেছিল। তখন সেই সময় জুলিয়েট যে সময় হঠাৎই কবরস্থানের দেবদারু গাছ থেকে রক্তহীন করা সেই অচিন পাখির ডাক এলো দিলীপের কানে। পাগলের মতো বিছানায় উঠে বসল দিলীপ। তারপর ফিসফিস করে 2 বার বলল, জুলিয়েট, জুলিয়েট। তারপর দরজা খুলে বাইরে এলো দিলীপ। গেট খুলে রাস্তায় এলো। একসময় ঊর্ধ্বশ্বাসে পাগলের মতো কবরস্থানের দিকে ছুটতে শুরু করল। পরদিন দিলীপের লাশ পাওয়া গেল কবরস্থানের সেই বেদিতে। মন্টু মাইকের মতো পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়েছে দিলীপকে। এই ঘটনায় গোয়েন্দা বিভাগের মাথা খারাপ হয়ে গেল। এটা কি করে সম্ভব? দিলীপকে বাড়ি থেকে বের করে নেওয়া হলো কেমন করে? বাড়ির ভিতর এবং চারপাশে 4 জন গোয়েন্দা পাহারায় ছিল। তাদের চোখ কেমন করে ফাঁকি দিল আততায়ী? না হয় এই 4 জনকে ফাঁকি দিল। কবরস্থানের চারপাশে ছিল এক এক গ্রুপে 2 জন করে 5টি সশস্ত্র পাহারাদার। তাদের চোখের ওপর কেমন করে ঘটল ঘটনাটা? মোট 14 জন পাহারাদারের প্রত্যেককে আলাদা আলাদাভাবে জেরা করা হলো। তাতে অদ্ভুত একটা ফল পাওয়া গেল। 14 জনের প্রত্যেকে একই কথা বলল, দাড়ি কমা সহ। সেই রাতের একটি নির্দিষ্ট সময়ে ঘণ্টাখানেকের জন্য গোয়েন্দা বিভাগের প্রতিটা পাহারাদার সম্পূর্ণ অন্ধ, বধির এবং বোবা হয়ে গিয়েছিল। যে যেখানে যেভাবে ছিল পাথরের মূর্তির মতো জমাট স্থবির হয়ে গিয়েছিল। পাথরের মূর্তির কি নড়াচড়ার ক্ষমতা থাকে? যখন পুনরায় মানুষে রূপান্তরিত হয় তারা, তখন নিজেদের মধ্যে হই হল্লা, ছুটোছুটি পড়ে গিয়েছিল। দিলীপদের বাড়ির 4 জন ছুটে গেছে কবরস্থানের বেদিতে। কবরস্থানের চারপাশে 10 জন এসে উপস্থিত হয়েছে বেদিতে। তারা দেখতে পেয়েছিল দিলীপের লাশ পড়ে আছে। পুরুষাঙ্গ কেটে নেওয়া হয়েছে তার। রক্ত তখনও জমাট বাঁধতে পারেনি। শুনে গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বোবা হয়ে গেল। তাহলে এবার কি সিদ্ধার্থের পালা? খুনির কার্যকলাপে তো মনে হয় এই দলের একজনকেও সে ছাড়বে না। কিন্তু কেমন করে সম্ভব হলো ব্যাপারটা? অলৌকিক ব্যাপারে গোয়েন্দা বিভাগের বিন্দুমাত্র বিশ্বাস নেই। কিন্তু দিলীপের ঘটনায় তারা বিশ্বাস করতে বাধ্য হল এই হত্যাকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার জড়িত। এটা কি তাহলে তথাকথিত খরগোশপুরের সেই রাজার কাজ? 400 বছর ধরে যে রক্তচোষা বাদুড় হয়ে আছে? গোয়েন্দা বিভাগ ভীত হয়ে পড়ল। সিদ্ধার্থের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল
সিদ্ধার্থকে এই শহর থেকে বহু দূরে কোথাও সরিয়ে দেয়া হবে। সিদ্ধার্থের মৃত্যু ঠেকাবার সেটাই একমাত্র পথ। দুপুরবেলা হোস্টেলে ফিরে খাওয়া দাওয়া সেরে অ্যান্টনির একটু গড়িয়ে নেওয়ার অভ্যেস, সেদিনও গড়িয়ে দিচ্ছিল। বিকেল প্রায় হয়ে এসেছে। তখনই অ্যান্টনির মনের ভেতর থেকে সম্পূর্ণ অচেনা একটা মানুষ বলল, অ্যান্টনি, তুমি এখনই চন্দনপুর যাও, সেখানে তোমার জন্য অনেক রহস্য অপেক্ষা করছে। শুনে অ্যান্টনি খুব চমকে উঠল। তার মনে পড়ল জুলিয়েটের কথা, এবং জুলিয়েটের কথা মনে পড়তেই সে কিরকম যেন উতলা হয়ে পড়ল। তার আর কিছুই মনে থাকল না। বিছানা থেকে উঠে জামা কাপড় পরল সে। আলনায় যেসব কাপড় চোপড় ছিল সেগুলো একটা কাঁধে ঝোলানো ব্যাগে ভরে নিল। টাকা পয়সা সব মানি ব্যাগেই থাকে অ্যান্টনির। মানি ব্যাগটা পকেটে নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হোস্টেল থেকে সে বেরোল। অ্যান্টনির কলেজ খোলা। বড়দিনের ছুটি হবে বেশ কিছুদিন পর। এ সময় ক্লাস কামাই করা খুবই অন্যায়, কিন্তু সেসব কথা কিছুই মনে থাকল না অ্যান্টনির। কিরকম একটা ঘোরের মধ্যে স্টেশনে এসে ট্রেনে চলল সে। সারা রাত ট্রেনের জানলার ধারে বসে রইল। কোনো যাত্রীর সঙ্গে একটা কথাও বলল না, একবার বাথরুমেও গেল না, রাতের খাবার খেল না, এমনকি একটা সিগারেট খাওয়ার কথাও তার মনে হলো না। পরদিন সকালবেলা চন্দনপুর স্টেশনে নেমে অ্যান্টনির মনে হলো সম্পূর্ণ একটা আচ্ছন্নতার মধ্যে এই দীর্ঘ পথটা পেরিয়ে এসেছে সে। চন্দনপুর স্টেশনে নামার সঙ্গে সঙ্গে আচ্ছন্ন ভাবটা কেটে গেল তার, এবং সেই মুহূর্তে অ্যান্টনি খুব চমকে উঠল। সে কেমন করে চন্দনপুর চলে এলো? এটা কি স্বপ্ন? চিন্তিতভাবে অ্যান্টনি একটা সিগারেট ধরালো। সিগারেটের টান দেওয়ার পর ভীষণ খিদে টের পেল অ্যান্টনি। কাছাকাছি একটা রেস্তোরাঁয় গিয়ে ঢুকল। তারপর নাস্তা টাস্তা খেয়ে যখন বেরোবে, তখন দেখে ৩-৪ জন অচেনা লোকের সঙ্গে সিদ্ধার্থ এসে ঢুকেছে সেই রেস্তোরাঁয়। সিদ্ধার্থকে দেখে কিরকম একটু চমকে উঠল অ্যান্টনি। তার মনের ভিতর বসে সম্পূর্ণ অচেনা এক মানুষ ঠাঠা করে হেসে উঠল। সিদ্ধার্থকে প্রথমে চিনতেই পারেনি অ্যান্টনি। ওরকম জাঁদরেল ছেলে সিদ্ধার্থ, ওদের গ্রুপের নামে শহর কাঁপে। তাকে কিরকম দুর্বল এবং ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে। কাঁধে ব্যাগ। সিদ্ধার্থ কি কোথাও? সিদ্ধার্থের দিকে এগিয়ে গেল অ্যান্টনি। অ্যান্টনিকে দেখে সিদ্ধার্থ কিরকম কেঁপে উঠল। অ্যান্টনি ব্যাপারটা খেয়াল না করে বলল, কি সিদ্ধার্থ, কোথাও যাচ্ছ নাকি? সিদ্ধার্থ ঢোক গিলে বলল, হ্যাঁ, কিছুদিন শহরের বাইরে থাকতে হবে। কেন? এই শহরে অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করেছে। আমি ছাড়া আমাদের গ্রুপের বাকি ৩ জন খুন হয়ে গেছে। বলো কি, কেমন করে? ৩ জনকেই পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। হত্যা করে কবরস্থানের বেদিটায় ফেলে রাখা হয়েছে। কবে? পরপর ৩ রবিবার ৩ জন। এ রবিবার নিশ্চয়ই আমার পালা, এজন্য শহর ছেড়েই চলে যাচ্ছি। অ্যান্টনি চিন্তিত মুখে বলল, অদ্ভুত ব্যাপার তো। তোমার জন্য একটা দুঃসংবাদ আছে অ্যান্টনি। কিরকম? জুলিয়েট নিখোঁজ। মানে? জুলিয়েটকে মাসখানেক ধরে পাওয়া যাচ্ছে না। আসল কথাটা চেপে গেল সিদ্ধার্থ। কিন্তু সিদ্ধার্থের কথা শোনার সঙ্গে সঙ্গে অ্যান্টনি পাগলের মতো জুলিয়েটদের বাড়ির দিকে ছুটল, আর কোনো দিকে ফিরেও তাকাল না। ছুটতে ছুটতে অ্যান্টনি এলো জুলিয়েটদের বাড়ির কাছে। তারপর জুলিয়েট জুলিয়েট বলে চিৎকার করতে করতে দোতলায় জুলিয়েটের রুমে চলে এলো। জুলিয়েটের রুমে চুপচাপ পাথরের মূর্তির মতো বসেছিল জুলিয়েটের মা বাবা। অ্যান্টনিকে দেখে প্রথমে একটু নড়ে চড়ে উঠল তারা, তারপর হাউমাউ করে কান্না শুরু করল। জুলিয়েট, মাই চাইল্ড! অ্যান্টনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। শহরের পূব দিকে শেষ প্রান্তে নিরিবিলি সুন্দর একটা পার্ক। পার্কের একটা নির্দিষ্ট বেঞ্চে জুলিয়েটকে নিয়ে প্রায় এসে বসত অ্যান্টনি। আজও বসেছিল, তবে একা।
জুলিয়েটকে কোথায় পাবে অ্যান্টনি? জুলিয়েটদের বাড়ি থেকে বেরিয়ে অ্যান্টনি আর নিজের বাড়ি যায়নি। কাঁধের ব্যাগটি কোথায় পড়ে গেছে মনে নেই। অ্যান্টনি এসে বসেছে পার্কের সেই বেঞ্চে। বসে বসে সারা দিন কেঁদেছে। মনে মনে কতবার যে জুলিয়েটকে ডেকেছে, জুলিয়েট জুলিয়েট, আমাকে ছেড়ে কোথায় চলে গেলে তুমি? এভাবে কখন সন্ধ্যের আধার ঘনিয়ে উঠেছে খেয়াল নেই অ্যান্টনি। হঠাৎ মাথায় কার হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল অ্যান্টনি। কাঁদতে কাঁদতে ফুলে গেছে তার চোখ মুখ। সেরকম ফোলা মুখ তুলে তাকালো অ্যান্টনি। বিশাল দেহি ফাদার জোসেফ দাঁড়িয়ে আছেন অ্যান্টনির সামনে, সাদা আলখাল্লাবার। মুখটা খুব গম্ভীর তার। ফাদার জোসেফকে এভাবে এত কাছ থেকে কখনো দেখেনি অ্যান্টনি। এই প্রথম দেখে একটু থতমত খেয়ে গেল সে। বিশাল দেহের অধিকারী ফাদার জোসেফ। ফাদার জোসেফকে দেখে কেন যে চোখ ফেটে আবার কান্না এলো অ্যান্টনির। দুহাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অ্যান্টনি শুধু বলল, ফাদার জুলিয়েট। আমি সব জানি। তোমার প্রতি অতিরিক্ত ভালোবাসাই মেয়েটির মৃত্যুর কারণ। শুনে উত্তেজনায় উঠে দাঁড়ালো অ্যান্টনি। ফাদার জুলিয়েট? ইয়েস মাই চাইল্ড, শি ওয়াজ কিল্ড। কে ফাদার? কে আমার জুলিয়েটকে? যারা জুলিয়েটকে হত্যা করেছে তাদের 3 জনই জুলিয়েটের হাতে খুন হয়ে গেছে, আর একজন বাকি আছে। আসছে রোববার রাতে সেও খুন হবে। ফাদারের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অ্যান্টনি বলল, সিদ্ধার্থরা? হ্যাঁ। কেন ফাদার, কেন? এক রবিবার রাতে ঘুমাবার আগে জুলিয়েট খুব করে তোমার কথা ভাবছিল। তারপর নিশিরাতে ঘুমের ভেতর সে তোমার ডাক শুনতে পেয়েছে। সেই ডাক জুলিয়েটকে টেনে নিয়েছিল কবরস্থানের ওদিকে। কবরস্থানের বেদিতে বসে মদ খাচ্ছিল মন্টুরা 4 জন। জুলিয়েটকে ছুটে যেতে দেখে ওরা জুলিয়েটকে ধরে। কবরস্থানের বেদিতে রেপ করে জুলিয়েটকে ওরা হত্যা করে। তারপর কবরস্থানের ভিতর একটা ভাঙা কবরে ঝোপঝাড় ইটপাটকেল দিয়ে চাপা দিয়ে রাখে। এভাবে খুন হয়েছে বলেই জুলিয়েটের আত্মা এখনো চন্দনপুর ছেড়ে যায়নি। একে একে প্রতিশোধ নিচ্ছে। আর মাত্র একটা কাজ বাকি আছে তার, সেটাই রবিবার ঘটবে। সিদ্ধার্থ? হ্যাঁ, কিন্তু সিদ্ধার্থ তো আজই শহর ছেড়ে চলে গেল। শুনে ফাদারের মুখে কিরকম একটা হাসি ফুটে উঠল। যেখানেই থাক, যত দূরে, রবিবার রাতে ওই বেদিতে ওকে ফিরে আসতেই হবে, এবং তাকেও মন্টুদের মতো পুরুষাঙ্গ কেটে হত্যা করবে জুলিয়েট। তারপর জুলিয়েটের আত্মা চন্দনপুর ছেড়ে চলে যাবে। ফাদার আপনি? আমি সব জানি। ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছেন। আমি অনেক ঘটনা আগে জেনে যেতে পারি, কি ঘটবে বলে দিতে পারি। জুলিয়েট যে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল, আমি যখন টের পেয়েছি ততক্ষণে দেরি হয়ে গেছে। কালো আলখাল্লা পরে ছুটে গেছি কবরস্থানে। ওরা তখন কবর চাপা দিচ্ছে জুলিয়েটকে। ঝোপের আড়ালে দাঁড়িয়ে আমি সব দেখেছি, এবং সেই মুহূর্তেই জেনে গেছি জুলিয়েটের হাতে ওরা 4 জনই খুন হবে। পরপর 4 রবিবার। 3 জন গেছে। এই রবিবার সিদ্ধার্থ যাবে। তুমি কেঁদো না অ্যান্টনি, এটাই জুলিয়েটের নিয়তিতে ছিল। তারপর পার্কের অন্ধকারে মিলিয়ে গেলেন ফাদার জোসেফ। অ্যান্টনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। অতঃপর ফাদার জোসেফের কথাই সত্য হয়েছিল। রবিবার রাতে খুন হল সিদ্ধার্থ। পরের দিন কবরস্থানের বেদিতে সিদ্ধার্থের লাশ পাওয়া গেল। মন্টুদের মতো তারও পুরুষাঙ্গ কেটে নেওয়া হয়েছে। চন্দনপুর ছেড়ে চলে গিয়েছিল সিদ্ধার্থ। কখন কিভাবে ফিরে এসেছিল, খুন হয়েছিল, সেটা চিরকালের রহস্য হয়ে থাকলো।